থেকে আমি মাঠে ছিলাম, মাটির কাদা, গায়ে ঘাম, তবু মনে হচ্ছে আমাদের ভাগ্য মাটি ছুঁয়েই আছে। তবু আমি খুশি রে, কারণ আমি জানি আমার ঘরে একটা ছোট পাখি আছে যে গান গাইতে জানে, হাসতে জানে। আমি খেটে খেয়ে মরবো, কিন্তু তোর মুখে হাসি রাখবো, এই প্রতিজ্ঞাই আমার বেঁচে থাকার কারণ। জীবন যতই কষ্টের হোক না কেন, আমি তো তোর দিদি, আমি তোর পাশে থাকবো। দিদি, তুই সব সময় আমার জন্য এত ভাবিস কেন? আমি কি তোর ভুজা নাকি? তোর গায়ে রোদ পড়ে আমি ছায়ায় বসে থাকবো, এটা আমার সহ্য হয় না রে। আমি তোর সঙ্গে মাঠে যাব, কাজ করব, তোর পাশে দাঁড়াবো দিদি। আমি তোর সঙ্গে কাজে সাহায্য করব, হাতে হাতে কাজ করে দেব, তাহলে তোরা এত সমস্যা হবে না কাজ করতে। তুই যদি আমার দিদি হস, আমি তাহলে তোর ছায়া হয়ে সব সময় তোর সঙ্গে থাকবো, তোর পাশে থাকবো, তুই চিন্তা করিস না। পাগলি, তুই এখনো ছোট, তোর চোখে অনেক স্বপ্ন আছে, আশা আছে, রং আছে। তোর হাতে বই ধর, মাটির কোদাল নয়। আমি চাই তুই অন্যরকম জীবন দেখ। আমি মাটিতে মিশে গেলেও চাই তোর ডানায় আকাশ লেগে থাকুক। তুই আমার অন্ধকার জীবনের আলো, সুমি। আরে রিনামা, শুনেছি জমিদার রতন লালের ছেলে রোহিত শহর থেকে ফিরেছে নাকি গ্রামে, নাকি ছেলেটা এখন ডিগ্রিধারী। বেশ, চেহারাটাও রাজপুত্রের মতো সুন্দর। অনেক দিন পর গ্রামে ফিরেছে। সেই অনেক কাল আগে চলে গেছিল শহরে পড়াশোনা করার জন্য। তোমার সুমির মতো মেয়েকে দেখে এমন ছেলেরা চোখের পলক ফেলতে ভুলে যায় যে। দেখো মা, ভাগ্য যদি চাই, গরিবের গড়েও রূপকথা ঘটে যায়। কাকিমা, ওসব বড় লোকের ছেলে মেয়েরা আমাদের দিকে তাকায় না। ওদের দুনিয়া সোনার থালায় সাজানো রয়েছে, আমাদের ভাঙা পাতিলে সেদ্ধ ভাত। আমার বোনের জীবনে সুখ চাই, কিন্তু মিথ্যে আশায় নয়, নিজের পরিশ্রমে। ওসব বড় লোকের কথায় ফুলের গন্ধ থাকে, কিন্তু ভেতরে থাকে বিষ। দেখ না কি হয়, যদি পছন্দ করে তাহলে তো খুব ভালো কথা। তোদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে একদম। তোদের অবস্থা আর এরকম থাকবে না, তোদের আর এরকম কষ্ট করতে হবে না। দুই বোন আনন্দের দিন কাটাতে পারবি। তোর বোন তো দেখতে অনেক সুন্দর, হয়তো তোর বোনকে দেখে ওর পছন্দ হয়ে যেতে পারে। কাকিমা, আমরা ওসব নিয়ে ভাবি না, আমরা বড় করে যেতেও চাই না। আমরা নিজে পরিশ্রম করে খেটে মরবো, তবু অন্যদের লোকের পয়সায় আমরা খেতে চাই না। নিজের পরিশ্রমে নিজে চলবো, অন্যের টাকায় আমাদের লোভ নেই। যেখানে ভালো মনের মানুষ আছে আমরা সেখানেই যেতে চাই। আমার বোনও ঠিক তেমনই। বাতাসে সুর বাজছে, দূরে হেঁটে যাচ্ছিল রোহিত। সে হঠাৎ গান শুনে থেমে যায়। কি সুর! এমন মিষ্টি গলায় কেউ গান গায়, মনে হচ্ছে প্রকৃতিও থেমে শুনছে। এই ছোট্ট ঘরটা যেন কোনো স্বপ্নের দুনিয়া। এই কণ্ঠে স্বর্গের সুখ আছে। কে এই গ্রামে এমন এক মেয়ে আছে যার কণ্ঠে এত জাদু রয়েছে? আমি একবার অন্তত সেই মুখটা দেখতে চাই। যাই তো, গিয়ে দেখি কে এই গানটা গাইছে। সে এগিয়ে আসে, সুমি চমকে ওঠে। সুমি লজ্জায় চুপ করে যায়। আপনি আপনি জমিদার বাড়ির ছেলে রোহিত তো? আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আমার গান তো শুধু মাটির ঘরের দেওয়ালে বাজে, রাজবাড়ির কানে নয়। এখানে আমি আর আমার দিদি রিনা এই সংসারে থাকি। আপনি এখানে আসলেন এই সাধারণ মানুষের বাড়িতে? এখানে তো সাধারণ মানুষরা আসে না, আপনি তো সাহেব। তা কি মনে করে আমাদের বাড়িতে আপনি আসলেন?
এত বড় বাড়ির মানুষ আমাদের বাড়িতে কখনো পা রাখে না। আমি তো আপনাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আহা, এত সরল কথাও কি সুন্দর এত হতে পারে? সুমি, তোমার কণ্ঠে যে সুর আছে তাতে দুঃখ যেন গান হয়ে যায়। তুমি এত সুন্দর গান কিভাবে গাও? তুমি কি কখনো গান শিখেছিলে, নাকি নিজে থেকেই এত সুন্দর গান গাইতে পারো তুমি? আমি জানি তুমি আর তোমার দিদি অনেক কষ্টে আছো, কিন্তু তুমি আলাদা অন্যরকম মানুষ একদম। তোমার মতো এরকম মানুষ আমি আর কখনো আগে দেখিনি। আমি তোমাকে সাহায্য করতে চাই, শুধু ভালোবাসা থেকে, কোনো লোভ থেকে নয়। আমি চাই তোমরা অনেক ভালো থেকো দুই বোন। তোমরা অনেক কষ্ট করছো, সেটা আমি জানি। এই কথাটি বলে সে এখান থেকে এদিন চলে গেল ওর বাড়িতে। পরদিন সকালে রিনা বাজারে যায়, তখন রোহিত সেখানে আসে। রিনা, বহু বছর পর তোমাকে দেখলাম। তুমি এখনো আগের মতোই রয়েছো, দৃঢ়, সাহসী এবং পরিশ্রমী। আমি শহরে থেকেও তোমাদের কথা বলিনি। তুমি তো ছিলে আমাদের গ্রামের প্রাণ। তোমার বোন সুমি একেবারে তোমার মতো হয়েছে, শুধু মুখে মিষ্টি হাসি বেশি ওর। তোমাদের দুজনকেই আমি অনেক সম্মান করি। তোমরা অনেক পরিশ্রম করো তোমাদের সংসার চালানোর জন্য, আমি সেটা জানি। আমি যখন শহরে চলে গিয়েছিলাম তখন মাঝে মধ্যেই তোমাদের কথা খুব মনে পড়তো। আমি কখনোই তোমাদেরকে বলিনি গ্রামে এসে তোমার কাছে দেখো না, ছুটে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। তুমি ঠিক আগের মতোই এতই পরিশ্রম করে যাচ্ছ, সেটা দেখে খুব ভালো লাগলো। তুমি খুব সহজ সরল, তোমার বোনকেও ঠিক তোমার মতোই বানিয়েছ। রিনা তখন রাগে একদম ফুঁসে ওঠে। সম্মান? কিসের সম্মান? জমিদারের ছেলেরা কখনো গরিবদের সম্মান দেয় না রোহিত, সেটা আমি ভালো করেই জানি। তোমরা আমাদের ব্যবহার করো, খেলা করো, তারপর ফেলে দাও পুরনো জিনিসের মতো। আমার বোনের জীবনে ছায়া হয়ে এসো না। তার ভরসা আমি, তোমাদের মতো মানুষ নয় ওর ভরসা। আমাদের দরিদ্রতা নিয়ে তুমি খেলা করতে এসেছো, তবে সাবধান থেকো। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি আমাদেরকে ব্যবহার করতে এসো না, আমার বোনের জীবন থেকে দূরে চলে যাও। আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা তোমাদের লোভে পড়তে চাই না। তোমাদের লোভে একবার পা দিলে আমাদের জীবন যে একদম ধ্বংস হয়ে যাবে, সেটা আমি ভালো করেই জানি। রোহিত তখন সেখান থেকে চুপ করে চলে যায়। সুমি যখন জানতে পারে তার দিদি রোহিতের সঙ্গে এরকম ব্যবহার করেছে, তখন দুই বোনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। দিদি, তুই কেন এমন করলি? রোহিত তো খুব ভালো মানুষ, সে তো শুধু আমাদের সাহায্য করতে চেয়েছিল। তুই সবসময় আমার উপর রাগ করিস, কিন্তু আমি কি তোর শত্রু নাকি? তুই এরকম কেন করলি? আমি তো শুধু একটু ভালোবাসা, একটু যত্ন চেয়েছি। তুই কেন বুঝিস না দিদি আমাকে? মনে হয় তুই আমাকে বেশি খুশি দেখতে পারিস না, তাই মনে হয় তুই আমার সঙ্গে এরকম করিস। যেই দেখেছিস একটু আমি ভালো আছি, হাসি খুশি আছি, তুই একটা ঝামেলা লাগিয়ে দিলি। এরকম করাটা কি খুব জরুরি ছিল নাকি? কি এমন ক্ষতি করেছে রোহিত আমাদের? তুই এরকম কথা না শোনালেই পারতি। ও তো আমাদের কোনো ক্ষতি করেনি, আমাদের সম্পর্কে ভালো কথাই তো বলছিল। তুই কেন এরকম করতে গেলি? এরকম কথা বলার আগে আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতি নাকি? না, না জিজ্ঞেস করে উল্টো পাল্টা সব কিছু বলে দিলি। রিনা তখন চোখে জল নিয়ে বলল, সুমি, আমি তোর শত্রু নই, আমি তোর অভিভাবক। যেহেতু আমাদের মা বাবা বেঁচে নেই, তার জন্য আমিই তোর এখন অভিভাবক, তোর গার্জিয়ান। আমি ভেবেচিন্তেই কাজ করব। আমি নিজের জীবন হারিয়ে তোর জন্য বেঁচে আছি, তুই যেন কষ্ট না পাস সেই চেষ্টা করছি। কিন্তু তুই এখন এমন মানুষের কথা শুনছিস যারা আমাদের ধ্বংস করবে একদিন। আমি চাই তুই হাসি খুশি থাক, তোর কান্না যেন কোনোদিন তোকে নাগাল না পায়। আমি চেয়েছি এরকম একজন ছেলের হাতে তোকে তুলে দিতে, যে তোকে অনেক ভালোবাসবে, সম্মান করবে, কখনো কাঁদাবে না।
কিন্তু এই জমিদারের ছেলে কি ভালো হবে তোর মনে হয়? জমিদার একদম ভালো মানুষ না, ওরা একদম লোভী মানুষ। ওরা আমাদেরকে কখনোই ভালো থাকতে দেবে না। তুই কেন এই কথাটা বুঝতে পারছিস না? তুই বুঝেও না বুঝার ভান করছিস নাকি? আমাকে তুই আজ এরকম কথা বলতে পারলি যে আমি তোকে ভালোবাসি না, তোকে সুখে থাকতে দেখতে পারি না? এরকম বলাটা কিন্তু একদম উচিত হয়নি তোর। আমি তোর জীবন সাজাবো বলে আমি নিজের জীবনকে কোনোদিনই সাজাইনি। তোর পাশে রয়েছি, তোর কি কি দরকার হয় সবসময় সেইটা দেওয়ার চেষ্টা করেছি। তুই শেষ পর্যন্ত আমাকে এরকম বলতে পারলি? আমি কখনোই ভাবতে পারিনি তোর কাছ থেকে এরকম কথা আমি শুনতে পাবো। সারা জীবন ধরে এবং যতদিন বেঁচে থাকবো আমি ততদিন তোর ভালোই চাইবো, কোনোদিন খারাপ চাইনি আর ভবিষ্যতেও চাইবো না এরকম। তখন ওদের দু বোনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়ে গেল। একদিন রোহিত ও তার বাবা কথা বলছে, ওরা ষড়যন্ত্র করছে। পেছন থেকে তখন সেটা দাঁড়িয়ে সুমি শুনতে পেয়ে গেল। ভালো কাজ করেছিস রোহিত, এই গরিব মেয়েটাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছিস। এখন তাদের ওই ছোট্ট জমিটুকু আমাদের নামে লিখিয়ে নিলেই আমাদের কাজ শেষ। এই গরিবেরা আমাদের দাস, তাদের ভালোবাসা শুধু কাজে লাগে। হা হা হা, দেখবি একদিন আমাদের কেউ থামাতে পারবে না। তুই একদম আমার ছেলে হয়েছিস। এরকম মেয়ের সঙ্গে কেউ প্রেম করে নাকি? ওদেরকে ফাঁসাতে হয়। তুই একদম আমার মতো সেম হয়েছিস, একদম সুন্দর করে যেরকম বলে দিয়েছি সেরকম কাজ করতে পেরেছিস। সাবাস বেটা, সাবাস। ঠিক বলেছেন বাবা, আমি তাদের বিশ্বাস অর্জন করেছি। এখন জমিটা আমাদেরই হবে। ওরা জানে না বড় লোকের মায়া কখনো সত্যিকারের হয় না। সেই সুমি এখন আমার পায়ের নিচে। ওর দিদিও শীঘ্রই খুব ভেঙে পড়বে। এইবার আমাদের জমিদারি আরো বাড়বে। এখন তাড়াতাড়ি কাগজটা ওদের থেকে সই করিয়ে নিবি, তাহলেই আমাদের কাজ শেষ। আর এই মেয়েটাকে একদম পাত্তা দিবি না। তারপর থেকে ওদের জায়গাটা বুঝিয়ে দিবি। তারপর ওরা গ্রাম ছাড়া হয়ে যাবে, এই গ্রামেই থাকতে পারবে না। জায়গা ছাড়া এই গ্রামে কে রাখবে ওদেরকে? এটা আমার জায়গা হয়ে যাবে, আমার। সুমি তো কখনো আমার অভিনয় ধরতেই পারিনি, আমি যে ওর সঙ্গে অভিনয় করেছি। ও তো ভাবছে আমি নাকি সত্যি সত্যি ওকে প্রেম করেছি। ছি ছি ছি, আমি এরকম মেয়ের সাথে যাব প্রেম করতে? ও একদম বুঝতে পারেনি গরিবের মেয়ে। ওর বড় বোনটা একটু কিরকম জানে, কিরকম কথা বলে। ওর বড় বোনটা না কোনো ভেজাল লাগিয়ে দিই, তার আগেই আমার কাজটা সেরে ফেলতে হবে। এই কথা শুনে সুমি কেঁপে উঠল, চোখে জল চলে এলো, চোখে যেমন আগুন জ্বলছে ওর। ধিক্কার জানাই তোমাদের, তোমরা মানুষ নও, তোমরা মানুষ রূপে একদম দানব। আমার দিদি আমাকে সাবধান করেছিল কিন্তু আমি শুনিনি। আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলবো, যাতে সবাই দেখে আসলে কারা ধনী আর কারা ভিখারি। তোমরা অন্যের জমি জোর করে নিয়ে গিয়ে ধনী হও, এদেরকে ধনী বলে? ছি ছি ছি, তোমরাই তো আসল ভিখারি। তোমরা আমাদের জীবন নষ্ট করেছো, কিন্তু আমাদের আত্মসম্মান ছিনিয়ে নিতে পারবে না কখনোই। তোমাদের মতো নির্লজ্জ মানুষ আমি আর কখনো দেখিনি আগে। আমি এখনই সবকিছু গিয়ে আমার দিদিকে খুলে বলবো। দিদির কথাই ঠিক ছিল, তোমরা মানুষ নও, আসলে তোমরা মানুষ রূপে শয়তান, শয়তান তোমরা। সুমি তখন দৌড়ে বাড়ি ফিরে প্রথমে রিনার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, দিদি আমি ভুল করেছি, আমি সেই লোকদের কথা শুনে তোর সঙ্গে ঝগড়া করেছি। আজ বুঝেছি সত্যিকারের ভালোবাসা তো তুই। তুই আমার মা, তুই আমার বাবা, আর তুই আমার আশ্রয়। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি আর ভুল পথে যাব না। আমাদের এই ছোট্ট গড়ি হচ্ছে আমাদের আসল সুখ। আমি রোহিত আর রোহিতের বাবার ষড়যন্ত্রের কথা আজ নিজের কানে শুনতে পেয়েছি। ওদের আসল উদ্দেশ্য ছিল আমাদের জমিটাকে দখল করা। আমি সব নিজের কানে শুনে নিয়েছি। ওরা কখনোই আমাদের ভালোবাসতে পারে না। ওরা হচ্ছে আসল লোভী মানুষ, শয়তান মানুষ, ওরা দানব ওরা। দিদি তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর কাছে ক্ষমা চাইছি হাত জোর করে। আরে বোকা, নিজের বোনের কাছে কি কেউ ক্ষমা চায়? তুই আমার প্রাণ,
আমার আশার আলো। আমি তোকে আগলে রাখবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। মানুষ যতই ধনী হোক, ভালোবাসা যদি না থাকে তবে সে আসলে দরিদ্র। তুই আমার পাশে থাকলেই আমার জীবন ধনী হয়ে যাবে সুমি। বুঝতে পেরেছিস? আমি তো আগেই বলেছিলাম ওরা ভালো মানুষ না, তুই তখন বিশ্বাস করিসনি। যাক, তুই নিজের কানে শুনে সেটা বিশ্বাস করেছিস। সময় থাকতে থাকতে সেটাই বেশি। এখন থেকে আর এরকম কাজ করিস না। আমরা এখন মিলেমিশে থাকবো। ভালোবাসার ঘর ছোট হলেও সেখানে হাসি থামে না রে। তখন গ্রামের মানুষ জমিদারদের শাস্তি দেয় এবং দুই বোনের সংসার সুন্দরভাবে গড়ে ওঠে।